দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ রুম আপডেটে। ভোরের পাতায় আমি রয়েছি নুরুল ইসলাম খান। আপনাদের সাথে বিশেষ সংবাদ নিয়ে আসলে আলোচনা করতে চাই। আপনারা জানেন যে গণভবনকে আসলে স্মৃতির জাদুঘর হিসেবে, গণ অভ্যুত্থানের স্মৃতির জাদুঘর হিসেবে আসলে তৈরি করা হবে, এমন একটি সংবাদ আমরা দেখছি। গণভবনে ৩ উপদেষ্টা গিয়েছেন। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা এবং যুব ক্রিয়া কর্মসংস্থান এবং গৃহায়ণ উপদেষ্টা, ৩ জন উপদেষ্টা আসলে গিয়েছেন গণভবনে এবং সেখানে তারা স্মৃতি জাদুঘর তৈরি করবেন। ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে সেটার আসলে স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হবে। তার জন্যই তারা প্রাথমিকভাবে পরিদর্শন করেছেন গণভবন এবং সেটি খুব শীঘ্রই করা হবে এবং তার একটি কমিটিও গঠন করা হবে আগামীকালকের মধ্যেই, এবং সেটি খুব শীঘ্রই উপদেষ্টারা আসলে উদ্বোধন করবেন, এমন একটি খবর কিন্তু এসছে। ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান তার ১ মাস পূর্তি তারা কিন্তু করেছে এবং লাখো জনতার ঢল কিন্তু রাজপথে আমরা দেখতে পেয়েছি। তো সেদিনই আসলে কর্মসংস্থান, যুব ও ক্রিয়া এবং কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সে কিন্তু জানিয়েছেন যে আসলে গণভবনকে স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হবে এবং সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তো সেটির আসলে রূপরেখা করছেন। দর্শক, আসলে আপনাদের সাথে ছাত্র গণঅভ্যুত্থানে কতজন মানুষ আহত হয়েছেন এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সেটি আমরা দেখেছি যে প্রায় 18,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে কেউ তার চোখ হারিয়েছেন, কেউ তার পা হারিয়েছেন, কেউ তার শরীরে এখনো গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন। এমন অসংখ্য মানুষ কিন্তু রয়েছেন। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, যেটা কোটা আন্দোলনের নামে শুরু হয়েছিল, সেটি কিন্তু অবশেষে আসলে রাষ্ট্র পতনের দিকে কিন্তু নিয়ে যায় এবং সেটি কিন্তু শেখ হাসিনার যেই স্বৈর শাসক সেটি কিন্তু ভেঙে পড়ে এবং এক পর্যায়ে আপনারা জানেন যে 5ই আগস্ট সেই দিনটিতেই কিন্তু ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়। সেখানে বলা হচ্ছে যে প্রায় 18,000 মানুষের কিন্তু আহত হয়েছেন, এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, কেউ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এবং নিহত হয়েছেন এখন পর্যন্ত রিপোর্ট অনুযায়ী 622 জন কিন্তু নিহত হয়েছেন, যেটি আপনারা জানেন যে জাতিসংঘ কিন্তু এটির আসলে তদন্ত করছেন। প্রকৃত সংখ্যা জানতে হয়তো আমাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমরা আরও একটি সংবাদ খুব গুরুত্ব সহকারে কিন্তু এসছে আমাদের জাতীয় সংবাদ মাধ্যমে। পিলখানার যে হত্যাকাণ্ড হয়েছে বিডিআরের 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যেই হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ড নিয়ে তখনকার সেনাপ্রধান মনিউ আহমেদ, তিনি আমেরিকায় রয়েছেন, তার ইউটিউব চ্যানেলে একটি বক্তব্য তিনি দিয়েছেন এই হত্যাকাণ্ড নিয়ে। তিনি তখনকার ঘটনা নিয়ে যে বক্তব্য ইউটিউবে দিয়েছেন সেটি আমি হুবহু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। পিলখানায় 2009 সালের যেই 25 এবং 26 যে বিডিআর বিদ্রোহ হয়েছে সেটির ভূমিকায় মনিউ আহমেদ জড়িত বা মনিউ আহমেদকে ফোন দিয়েছিলেন বিডিআর প্রধান, এমন কথা কিন্তু বাজারে রয়েছে। কিন্তু তিনি সেই ঘটনাকে মনিউ আহমেদ বলছেন যে হত্যাকাণ্ডটি নিয়ে 15 বছর শুধু বিগত সরকারের কথা শুনতে হয়েছে, শেখ হাসিনা সরকারের কথা শুনতে হয়েছে। প্রকৃত ঘটনা অনেক কিছুই আসলে জানানো যায়নি তার পক্ষে এবং জনগণ অনেক কথাই জানেন না, এমনভাবেই তিনি বলছিলেন। তিনি বলছেন যে প্রকৃত ঘটনা অনেক কিছুই জানা নেই, তিনি নিজেও জানেন না, জনগণ জানতে পারেনি। আওয়ামী লীগ সরকার থাকাকালে তিনি কথাগুলো বলতে চেয়েও পারেননি। আসলে কেন পারেননি এই প্রশ্ন কিন্তু ওনাকে আসলে, যদিও সংবাদ সম্মেলন নয়, তারপরও করা উচিত এবং অনেকে হয়তো করছেন। তবে তিনি মনে করেন তখন সেনাবাহিনী কি ভূমিকায় নিয়েছিল এই ঘটনা সম্পর্কে মানুষের জানা উচিত। তিনি সেই ঘটনাও জানিয়েছেন। আসলে এটি আমরা আপনাদেরকে আসলে এই বিশেষ ঘটনাটি কিন্তু সকলেরই আসলে চোখ আছে এই খবরের দিকে যে আসলে কি ঘটেছিল, প্রকৃত ঘটনা কি। যদিও এই ঘটনা এখন সামনে আসা শুরু করেছে, আমরা সত্য ঘটনা হয়তো জানতে পারবো সংবাদ মাধ্যমের মাধ্যমে। বিগত সরকারের সময় এবং খুব ফলাও করে কিন্তু এই সংবাদটি এসছে, 35 বয়স যারা, তারা কিন্তু আন্দোলন করছেন যে
চাকরিতে বয়স সীমা রাখতে হবে ৩৫। এরকম একটি দাবি নিয়ে কিন্তু অনেকদিন ধরে আন্দোলন করছে এই প্রত্যাশীরা, কিন্তু সেটি কিন্তু আমলে নেওয়া হয়নি বা নিচ্ছিলেন না বিগত সরকার। এখন অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন তার কাছে তারা দাবি তুলছেন যে ৩৫ করতে হবে, ৩৫ বয়স সীমা করতে হবে সরকারি চাকরিতে, সেটি মানদণ্ড রাখতে হবে, এরকম একটি দাবি করছেন। সেখানে আমরা দেখছি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনি আজকে ছিলেন এবং তিনি এই দাবির সাথে সহমত পোষণ করেছেন এবং তিনি আশা করছেন যে এই দাবিটি হয়তো শীঘ্রই সরকার আলোচনায় আনবেন এবং এই দাবিটি মেনে নেবেন। এবং দাবি প্রত্যাশীরা বলছেন যে বিশ্বের ১৬২টি দেশে ৩৫ বছর হচ্ছে বয়স সীমা, সরকারের যে চাকরির বয়স সীমা, সেখানে আমাদের দেশে কেন ৩০? নতুন বাংলাদেশে তারা এই বৈষম্য চান না, এই দাবি নিয়েই তারা আসলে কথা বলেছেন। এবং সর্বশেষ আমরা একটু আরেকটা বিশেষ যেই শিরোনাম সেটি নিয়ে আলোচনা করতে চাই। সরকার পতনের পর গত ৫ই আগস্টের পর দ্রব্যমূল্যের দাম কিন্তু কমতে শুরু করেছিল, অনেকেই আসলে আশান্বিত হচ্ছিলেন এবং সিন্ডিকেট এবং চাঁদাবাজি না থাকায় দাম কমছিল এরকমই অনেকে বলছিলেন। কিন্তু হঠাৎ করে আবার দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কি বাড়ছে তেমনটা যদি আমি একটু বলি আপনাদেরকে, যে দাম ছিল ৫০ টাকা চাউলের ১ কেজিতে, সেখানে ৫৪ টাকা হয়েছে। এখন তার দাম ৫২ থেকে ৬০ টাকা পর্যন্ত আসলে উঠেছে। মিনিকেট চালের দামও কেজিতে ৬ টাকা বেড়েছে। আসলে এরকম দাম যদি আমি আপনাদেরকে বলতে চাই, আলুর কেজি ৬০ টাকাতে গিয়ে ঠেকেছে, পেঁয়াজ ১১০ টাকা থেকে ১২০ টাকায় গিয়ে কেজিতে ঠেকেছে। আসলে এই যে দাম বাড়ছে, কেন বাড়ছে? আমরা ভোক্তা অধিকারের যে ডিজি তিনি বলছেন যে আবার স্বরূপে ফিরেছে চাঁদাবাজি এবং সিন্ডিকেট, যে কারণে আবার আসলে দাম বেড়েছে, এমনটাই আসলে বলছেন সংবাদগুলোতে। এবং সেটা আসলে ইলিশের দাম, মানে ইলিশের দাম ১ কেজি ইলিশ ১৬০০ টাকায় এখন বিক্রি হচ্ছে, সেটা ক্ষেত্র বিশেষে সর্বনিম্ন যেই দাম ১২০০ থেকে ১৩০০ টাকা। এইটা কেন? সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণেই কি আবার লাফিয়ে উঠছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে? এটা নিয়ে কিন্তু জনমনে একটু অস্বস্তি রয়েছে। এবং এই চাঁদাবাজি, এই সিন্ডিকেট কি তাহলে ভাঙা যাবে না? আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণঅভ্যুত্থান হইতে ছাত্র আন্দোলন হয়েছে, সেটির মাধ্যমে কি তাহলে আবার স্বরূপে চাঁদাবাজি তাহলে কারা করছে নির্ণয় করে চাঁদাবাজি রোধ কি করা যাবে না? সেটি কিন্তু আসলে বিশিষ্টজনরা বলছেন। এ নিয়ে কিন্তু আপনাদের সাথে আমরা কথা বলেছি। বিশিষ্ট যেই জনরা রয়েছেন তারা কিন্তু এ নিয়ে ব্যাপক শঙ্কা রয়েছেন। দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ নিয়ে নিউজ রুম আপডেটে আপনাদের সাথে আমি কথা বলেছি। ভোরের পাতায় আপনাদের সাথে আবারও নিউজ রুম আপডেট নিয়ে যুক্ত হব। ততক্ষণ সবাই ভোরের পাতার সাথেই থাকুন।